আজ হঠাৎ কি মনে করে নামাজ পড়তে আসলি রে? ভূত ধরছে নাকি? যে ছেলে নামাজ পড়বে না বলে নামাজের সময় বাসায় থাকে না, আর আজ সেই ছেলে নামাজ পড়তে আসছে, তাও একদম মৌলানা সেজে। সেটা বোঝার ক্ষমতা তোর হয়নি। সে যাই হোক, আমার ছেলে মেয়ে হলে তাদের ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করে দিব। ছেলে মেয়েকে মৌলানা বানাবো, আর কাল থেকে আমি পাঞ্জাবি পরে ভার্সিটি যাব। ওরে, আর সূর্য কোন দিকে ডুবছে রে? পূর্ব দিকে নাকি? আশিক বসের আজ কি হলো? নিজেকে পরিবর্তন করতে আসছে যে? তা তোর যে একটা আলাদা জগৎ আছে সেটা? মরিসকে ভাই, শোন, কেউ পরিবর্তন হতে চাইলে সাহায্য করা উচিত। তুই আরও অন্য কিছুর উস্কানি তুলে দিচ্ছিস কেন? আর যেটার কথা বললি সেটা আমি নিজে থেকে কিছু করি না। তুইও সেই কাজে জড়িত, ভুলে যাস না। সরি ব্রো। পদ্মফুল, তোমাকেও যে পর্দায় থাকতে হবে। কিছু না হোক, বোরখা পরতে হবে। কিন্তু এই দুদিনে পরিচয় তোমাকে বোরখা পরার কথা বললে এটা ভালো দেখাবে না। কিন্তু আমি তো চাই তোমার বডির ভাঁজ অন্য কেউ না বুঝুক। হ্যালো। আশিক হালকা কণ্ঠে কথাটা বলে। তারপর ভেবে নেয় এখন কি করবে সে। বাসায় এসে ফোনটা বের করে সৈকতের নাম্বারে ডায়াল করে। হ্যালো। হ্যালো, রাক্ষস বংশের রাজা। ফোন দিয়ে চুপ করে আছেন কেন? কাকে চাই? হ্যাঁ, আমি আপনার নাম্বার আপনাকে দেব না। আর আমার নাম্বার কই পেলেন? আমি তো তোমার কাছে আমার পরিচয় দেইনি, তাহলে তুমি আমাকে চিনলে কিভাবে শালাবাবু? ব্যাপার কি? বোনের জামাইয়ের কণ্ঠ বুঝি খুব পছন্দ হয়েছে তোমার, তাই হ্যালো বলতেই চিনে ফেলছো? রাক্ষস বংশের রাজা তো আপনি। রাজাকে সবাই চেনে, তো আমারও চিনতে অসুবিধা হয়নি। তো বলুন রাজা মশাই, কেন ফোন করেছেন? তোমার কাছে কি লুকোচুরি করে লাভ আছে? তোমার বোনকে বলবা কাল থেকে যেন বোরখা পরে ভার্সিটিতে যায়। তুমি বুঝে বলবা, তাহলে নিশ্চয়ই ও বুঝবে। আর নামাজ কালাম আদায় করে তো নাকি? রাক্ষস বংশের রাজা, আপনার কি মনে হয় আমার বোন নামাজ আদায় করে? ওকে, আর আপনার কথা মতো আমার বোনকে বোরকা পরতে বলবো কেন? হুম, টাকা নাই বোরকা কেনা। আর বিরক্ত করবেন না, বাই বাই। শালাবাবু, ভেবে চিন্তে কাজ করা উচিত, তাই না? দুলাভাই হই, একটু তো কথা মানাতে পারো। আচ্ছা, বিনিময়ে কি চাই বলো? তুমি আমার কাজ করে দিবে, আমি তোমাকে বিনিময়ে যা চাইবে তাই দিব। সরি ভাইয়া, ঘুষ আমার পছন্দ না। তবে আপনি তো বড় লোকের সন্তান, আমাকে একটা চাকরির খোঁজ দিতে পারবেন? বাবা বোন কষ্ট করে সেটা আমার সহ্য হয় না। যদি পারেন তাহলে আপুকে আমি বোরকা পরতে বলবো। তবে সেটাও আমি কাজ করে বেতন পাওয়ার পর, কারণ এখন বাড়িতে কোনো টাকা নেই, আমাদের হিসাব করে চলতে হয়। তুমি একটু হোল্ড করো, আমি তোমাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। আশিক তার বাবার থেকে খোঁজ নেয় কোথায় মানুষ লাগবে কি নাকি। তার বাবা জানায় কাপড়ের দোকানে দুজন লোক লাগবে নতুন করে। দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে। আশিক জানায় তার একজন আছে সেই কাজ করার জন্য। হ্যাঁ শালাবাবু, শুনছো? আমি আমার পদ্ম ফুলের জামাই বলছি। আমার পদ্ম ফুলের যত্ন নিও, নষ্ট হতে দিও না কখনো। আকস্মিক আশিকের এমন কথায় সৈকত হেসে ফেলে। আশিকও হালকা হেসে বলে, কাপড়ের দোকানে থাকতে পারবা দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত? তোমাদের বাসাতে এখানে আসতে 20 মিনিটের মতো সময় লাগবে। আর কোনো পোস্ট খালি নাই। আশা করি তুমি আমাকে সাহায্য করবে এখন। সমস্যা নাই, আমি ওই কাজ করতে পারবো। আর আমার তো সুবিধা হলো, সকালে ক্লাস করে দুপুর থেকে কাজ করতে পারবো। বেতনটা যদি বলতেন 5-এর উপর হবে তো? আশিক হালকা হাসে। ছেলেটার বয়স বেশি না হলেও মা বাবার কথা চিন্তা করে সৈকতের এমন মনোভাবের জন্য। আমাদের দোকানে বেচাকেনা ভালো হয়। প্রথমে তোমায় 8,000 টাকা দেওয়া হবে, তবে আস্তে আস্তে তোমার কাজ ভালো লাগলে আমি 10,000-এর উপরে করে দিব। সেটা নিয়ে চিন্তা করো না, কাল থেকে কাজে জয়েন হতে পারো। ধন্যবাদ রাক্ষস বংশের রাজা, আপনি অনেক ভালো। শুধু রাক্ষস বংশের রাজা এটাই সমস্যা আমার জন্য। আমি তাহলে প্রথম বেতন পাওয়ার পর আপুকে বোরকা গিফট করব। এই শালাবাবু না, এখন তো মাত্র রাত 9টা। তুমি একটু কষ্ট করে দোকানে আসো, আমি ঠিকানা দিচ্ছি, আমি বোরখা নিয়ে দিচ্ছি। সরি ভাইয়া, দান করা জিনিস নেওয়ার ইচ্ছে আমার নেই। তোমার নেওয়ার ইচ্ছা না হলে বেতন পাওয়ার পর আমাকে টাকা ফেরত দিয়ে দিও। প্লিজ প্লিজ, আমার কথাটা শোনো। আচ্ছা, তাহলে আমিও খাওয়া দাওয়া করে যাব, কারণ আমার যেতে আসতে সময় লাগবে। আপু তো একা একা খাবে না, আমাদের পরিবারের সবাই একসাথে খেতে বসি। আশিক আচ্ছা বলে ফোনটা কেটে দেয়। তার বয়স প্রায় 23 হতে চলল, অথচ কোনো কাজে হাত দেয় না। আর সৈকতের কথা ভেবে আশিকের মন খারাপ লাগে।
যে বয়সটা হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে ছেলেটা চাকরি খোঁজ করছে। সৈকত তার বোনকে ডেকে বলে, আপু খেতে বসবো, আয়। আজ এত সকালে খাবি? 10টা তো বাজতে দিবি নাকি? খেতে দে। মাত্র নামাজ পড়ে উঠলাম, আর এখনই তোর ক্ষুধা লাগছে? তুই তো জামাতের সাথে নামাজ পড়ছিস, তাই দেরি হয়নি। আপু একটু বাইরে যাব, আম্মু খাবার দাও তো। আরে আপু, তুই নামাজ পড়িস, বোরকা পড়িস না কেন? জানিস জানিস না মেয়েদের শরীর হেফাজত রাখতে হয়, শুধু নামাজ কোরআন পড়লেই হয় না। আম্মু আম্মু কোথাও গেলেই তো বোরকা পরে, আর তুই ভার্সিটিতে যাস অথচ শাড়ি পরে। এসব ঢং আজ থেকে এই বাড়িতে চলবে না। জান্নাতুলের গলায় খাবার আটকে যায়। সে মাত্রই মুখে তুলেছে খাবার। তবে সৈকত ভুল কিছু বলেনি, কিন্তু তাই বলে এইভাবে ছোট ভাই হয়ে কেউ ঝাড়ি মেরে কথা বলে? ওর এখন কান্না পাচ্ছে খুব। মুখটা ছোট করে খাবার খেতে মন দেয়। সৈকত তার দিকে তাকিয়ে আছে দেখে ও বলে, আমার কাছে এখন টাকা নাই, পরের মাসে বোরখা নিব, প্রমিস। প্লিজ রাগ করিস না ভাই আমার। তুই সত্যি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবি বুঝে উঠতে পারি নাই। আমার মনে হচ্ছে কিছুদিন আগেই তোকে কোলে নিয়ে ঘুরছি। সৈকত আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি তারপর আশিকের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায়। গিয়ে দেখে আশিক একটা কাপড়ের দোকানে বসে আছে। সৈকত সেই দোকানে গিয়ে আশিকের সাথে হালকা ভালো মন্দ কথা বলে। আজ রাক্ষস বংশের রাজাকে দেখি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখেন কোনো রাক্ষসী এসে আপনাকে নিয়ে না যায়, নিয়ে গেলে তো আর রাক্ষস বলে কাউকে রাগাতে পারবো না। আশিক, তুই রাক্ষস বংশের রাজা? বাহ, আজ থেকে তাহলে আমিও এই নামে তোকে সম্বোধন করব, রাক্ষস বংশের রাজা। বাহ, দারুণ আছে। ছেলেটা ভালোই নাম দিছে একটা। মরিস না। আর শালা আমার তুই কি বলতো? এত হেল্প করছি, তোর বোনটাকে আমি নিতে চাচ্ছি, তাও আমাকে এইভাবে খেপাতে হবে? আমি কোন দিক দিয়ে রাক্ষস বংশের রাজার মতো দেখতে? রাক্ষস বংশের রাজা, এটা কিন্তু সত্যি আশিক। তুই কি ভুলে গেলি রাক্ষস দ্য মাফিয়া গ্যাং? হাসান আর কিছু বলতে পারে না। আশিক জোরে একটা লাথি মারে তার পায়ে। সৈকত ভ্রুকুচকে বোঝার চেষ্টা করে এখানে কি হতে যাচ্ছিল, যা সে জানতে পারল না। সৈকতের হাতে আশিক দুইটা ব্যাগ ধরিয়ে দেয়। সৈকত কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়িতে আসে। পদ্মফুল, তুমি এত দামি কেন? যেন তোমাকে এই বিল সেই বিল খুঁজে কোনো এক ঝিল থেকে উঠিয়ে আনা হয়েছে। আমার পদ্মফুল, তাহলে তোমার কত মূল্য বোঝো? যেখানে বিলের পদ্মফুল পাওয়া যায়, সেখানে তোমাকে ছুঁয়ে দেখা আকাশ ছুঁয়ে দেখার মতো প্রায়। জান্নাতুল চিরকুট পরে তব্দা মেরে বসে থাকে। সে ডায়েরি নিতে গিয়ে চিরকুটটা পায়, কিন্তু চিরকুট কই থেকে আসলো বুঝতে পারে না। তার ভাবনায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, পদ্মফুল বলে তাকে আশিক সম্বোধন করে। তাহলে আশিকই কি এই চিরকুট দিছে? কিন্তু আশিক তার বাড়ির ঠিকানা কিভাবে পাবে? আর তার রুমেই বা কিভাবে ঢুকবে? সে যে বাড়িতে ভাড়া থাকে সেটা 5 তলা, তারা থাকে 4 তলায়। এখানে কেউ পাইপ বেয়ে উঠতে পারবে না। জান্নাতুলের ভাবনার মাঝে সৈকত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। শার্টের বোতাম খুলে জান্নাতুলের কোলে মাথা রাখে। জান্নাতুল ব্যাগ বাপরে, আজ ছোটর কি হলো? কই থেকে এইভাবে হন্তদন্ত হয়ে বাসায় আসলো? ঘেমে দেখি শরীরের সাথে শ্বাস লেপ্টে আছে। আর আমার কোলটাকে কি তোর বালিশ মনে হয়? দরকার। থাম তো, চেঁচাস না। রাস্তায় রাতে এত জ্যাম, বাপরে। ব্যাগ খুলে দেখ পছন্দ হয় কিনা। না পছন্দ হলেও সেগুলো তোকে ব্যবহার করতে হবে। আর আমি একটা জব পাইছি আপু, কাল থেকে কাজে লেগে পড়বো। দেখিস আমাদের অনেক টাকা হবে। আহ, তোকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো। দরকার নাই, তোর জব করতে হবে না। আমি আব্বু আছি তো। তুই এই সময়টা এনজয় কর, এটা এনজয় করার সময়। আর দেখি, মাথা সরা, ব্যাগে কি আনছিস দেখি। জান্নাতুল ব্যাগ উপর করে। ব্যাগ থেকে 2টা বোরখা বেরিয়ে আসে, আর এক ব্যাগে হিজাবের সাথে পিন, যা যা লাগে। জান্নাতুল হা হয়ে ভাইকে দেখে। তার জন্য রাতে এসব নিতে গেছে? জান্নাতুল কিছুটা রাগী কণ্ঠে বলে, এত টাকা কই পেলি সৈকত? আমি অনলাইনে দেখেছিলাম এই বোরখাগুলোর দাম 2000-এর উপরে। আর সাথে দুটো হিজাবও দেখি। দুটো বোরখা কালো কালার, শুধু ডিজাইন ভিন্ন, তার জন্য 2টা হিজাব লাগে নাকি? এসব পাগলামি কই থেকে শিখলি তুই? ওয়াও, বোরকা দুটাও দেখি দারুণ। রাক্ষস বংশের রাজা দেখি চয়েস ভালো। যাক, আপুর পছন্দ হয়েছে তাতেই আমার হবে।
আমার টাকা হলেই না হয় রাক্ষস বংশের রাজাকে টাকা দিয়ে দিব। ভাইয়া, ভাইয়াটা যাই হোক ভালোই আছে। বল, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছু বলছি কথা কানে যায় না নাকি? খুব বড় হয়ে গেছিস তাই না? বের হ আমার রুম থেকে। নিজের ভালো শার্ট প্যান্ট নাই আর আমার জন্য এত টাকা খরচ করে বোরকা নিতে গেছিস? বোরকা একটা হলেই হয়, আর দুইটা বোরকা নিয়ে এসে ভাব দেখাস? আরে ঘাদি, আমি জানতাম নাকি দুইটা বোরকা এখানে? আর আমার টাকা দিয়ে কিনেছি নাকি যে টাকার চিন্তা করব আমি? শালা রাক্ষস বংশের রাজা আমাকে কেস খাইয়ে দিল। তাহলে তো আমি খাইছি, আর একবার দেখা হোক খালি। সৈকত নিজেই রেগে বিড়বিড় করে। খুব ভোরে আজ জান্নাতুলের ঘুম ভাঙে। এখনো ফজরের আজান দেয়নি। নিজের ফোনটা হাতে নিয়ে সে বারান্দায় যায়। অতীত নিয়ে ভাবতে ভাবতে চোখে জল চলে আসে তার। কানে আজানের শব্দ আসলে রুমে এসে অজু করে কোরআন পড়তে থাকে। কিছুক্ষণ পর নামাজ পড়ে সৈকতকে সাথে নিয়ে রান্নাঘরে যায়। সময় হয়ে গেলে ভার্সিটিতে চলে যায়। আশিকদের ক্লাস নিয়ে যখন বের হয় তখন পিছন থেকে আশিক বলে, পদ্মফুল, আপনাকে খুব সুন্দর লাগছে। বোরখাতে আপনি একদম হুরপরি। আপনাকে দেখে বলতে ইচ্ছা করে, আমার পদ্মফুল, আপনি তো দেখি 70 হুরের রানী। আপনি পদ্মফুল। আপনার গায়ে রং না হয় বোরখার আড়ালে লুকিয়ে রাখুন। সবার তো সব কিছু দেখার অধিকার নাই। বলতে ইচ্ছা করলেও বলবো না, কারণ আপনি আমাকে বেয়াদব বলবেন। পাগল ছেলে তুমি একটা। তুমি দেখে একদম ছোট বাচ্চার মতো করছো। বলবে না বলে তো বলেই হাসছো, ফেলেইছো বলে। যাও নিজের ক্লাসে যাও, সামনে ঈদ, তাই বেশি দিন আর ক্লাস হবে না। ভালো কথা বলতে নাই, যাই বলি না কেন পড়ার কথা বলে। জানি না বিয়ের পর কি হবে আমার। আশিক বিড়বিড় করে সেখান থেকে চলে যায়। হে মিস পুতুল, আপনি তাহলে নিউ টিচার? হ্যাঁ। বাপরে, আপনাকে দেখে তো মনে হয় স্টুডেন্ট। আপনার এই রূপের রহস্য কি বলুন তো? আমিও একটু আপনার মতো সুন্দর হতে চাই, নিতে চাই নতুন নতুন নাম। জান্নাতুল পিছনে তাকিয়ে দেখে কালকের ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে ভুলবশত ধাক্কা মেরেছিল। জান্নাতুল ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলে। তার রূপের রহস্য কি? আপনি এখানে যে, আর কি বলছেন এইসব? কিসের নতুন নাম বললেন না? আপনি কি আমাকে চিনেন? আপনাকে তো মনে হয় আজ প্রথম দেখলাম। আমি এই ভার্সিটির ইংরেজির শিক্ষক, আপনার সিনিয়র। আমি আপনার 1 বছর আগে জয়েন করেছি। ও, চলেন, আজ তো এই পিরিয়ডও আপনার ক্লাস নাই, ক্যান্টিনে বসে পরিচিত হই। চলেন তাহলে। সময় কাটানো যাবে ভেবে জান্নাতুল সানজিদের সাথে ক্যান্টিনে যায়। দুজন বেশ কিছুটা সময় কাটায়। জান্নাতুলের ভালো লাগে। ছেলেটার ব্যবহার, কথা বলার ধরন সবটাই ভালো। দ্বিতীয়বার আমার ভালো লেগেছে কাউকে, সাহিত্যিকা। তবে প্রথমবারের মতো দ্বিতীয়বার যে আর ভুল করতে চাই না। আপনার সাথে ফ্রি হই, আপনার ব্যাপারে জানি, তারপর না হয় আপনাকে একদম বউ বানিয়ে নিয়ে যাব। সাহিত্যিকা, কই, ফুল তো আজ গাছে ফোটে নাই, তাহলে আপনাকে কোনো ফুলের মতো লাগে? সাহিত্যিকা, আপনি কি জানেন আপনার জন্য বিমোহিত আমি? আপনাকে আমার যে চাই, আমার অতীত ভুলতে আপনাকে নিয়ে বাঁধবো একটা ছোট্ট ঘর। সানজিদ মনে মনে জান্নাতুলকে নিয়ে কল্পনা করতে থাকে আর নিজের মাঝে ছন্দ আঁকে। তখন জান্নাতুল নিজ থেকেই বলে, সানজিদ জানেন, আমাদের অনুভূতিগুলো বড্ড বেহায়া। আমরা সব সময় ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। সানজিদ মনে মনে কিছু ভাবছিল। তখন হুট করে জান্নাতুলের কথায় সানজিদ ভ্রু কুঁচকে ফেলে। আচ্ছা, জান্নাতুলি কি তাকে এই কথাটা কিছু মিন করে বলেছে? আমার এখন ক্লাস আছে সানজিদ, আপনি থাকেন, আমি ক্লাস নিতে যাব। ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে ভালোই লাগে আমার। তাদের মাঝে একটা শান্তি খুঁজে পাই। মানুষটা তো ভুল না, তাহলে ভুল মানুষকে কিভাবে ভালোবাসি? আমরা কি আসলেই বোকা? জেনে বুঝে একই ভুল বারবার করি। হয়তোবা, আবার হয়তোবা না। কারণ মানুষগুলো আগে তাদের আসল রূপ দেখালে আমরা কখনো ভুল করতাম না। মানুষগুলো বড্ড চালাক, বুঝলেন? তারা যে আগে অনুভূতি জন্মায়, তারপর যখন দেখে মারাত্মকভাবে আমরা ফেঁসে গেছি, ঠিক সেই সময় সেই অনুভূতিগুলোকে বিষে বলি দেয়, হারিয়ে যায় আমাদের থেকে অনেক দূরে। ক্লাস আছে আপনার?
আপনি যান তাহলে। কাল তো শুক্রবার, ভার্সিটি অফ আছে, রবিবারে কথা হবে তাহলে। আবারও সাহিত্যিকা, আপনি বরং সাহিত্যিকা নিয়ে লিখতে থাকেন। সানজিদ হেসে কথাটা বলে। জান্নাতুল হালকা হেসে সেখান থেকে চলে যায়। দূর থেকে আশিক চোখ লাল করে সানজিদের দিকে তাকিয়ে আছে। সানজিদ সেটা জানতেই পারল না। আশিক সন্ধ্যার সময় একটু দোকানের দিকে আসে। সৈকত তখন বলে, রাক্ষস বংশের রাজা, আপনি বড্ড খারাপ লোক জানেন। আমি আবার কি করলাম? আপনার জন্য কাল আমি কেস খাইনি। পাগলের মতো দুইটা বোরকা নিয়ে নিয়েছেন কেন? বোরকা একটা দিয়েই তো হয়, বুঝলেন? আপু বলে আমাকে বকা দিয়েছেন। আমাকে সম্বোধন করছো রাক্ষস বংশের রাজা দিয়ে? তাহলে আমি খারাপ না হয়ে কিভাবে থাকি বলো? রাক্ষস তো সবসময় খারাপ হয়। আর দুলা ভাইয়ের জন্য একটু কেস খেলে কিছু হবে না। দূর ভাই, আপনার সাথে কিছু কথাই পেরে ওঠা যাবে না দেখি। আপনি একটু দোকানে বসবেন, আপনাকে দারুণ লাগবে, বুঝলেন? আমি হ্যাঁ, দেখেন না, হাসান ভাইয়া তো দোকানে বসেছে, কিন্তু আপনার তো দেখাই নেই। ভাই আমার, চুপ যা ভাই। আমি কোনো জন্য এসব দোকানে বসি না। বাপের এত কিছু দোকান, আমার কি দরকার পড়েছে যে আমি দোকানে বসে বেচা কেনা করবো? তার জন্য তো মানুষ রাখা আছে। বড় লোকদের এই এক সমস্যা। আশিক রাগী চোখে সৈকতের দিকে তাকায়। সৈকত একটা মুখ ভ্যাংচি কাটে। আশিক মনে মনে বিড়বিড় করে, শাশুড়ি মা, আপনি এটা কি পোলা জন্ম দিয়েছেন? মুখের ওপর দেখি সব বলে দেয়। আমার পদ্মফুল তো এমন না। পদ্মফুল আপনি আমার হবেন তো, নাকি দেবদাস হয়ে আজীবন থাকতে হবে? আই প্রমিস, আপনি আমার না হলে আমি আর কারো হব না কখনো। সময় বহমান। সাল 2022। ভার্সিটি বন্ধ হয়ে গেছে। 10 জুলাই ঈদুল আজহা। আজ 9 তারিখ, বার শনিবার। শনিবারে খুব সকালে দুই ভাই বোন মিলে মারামারি শুরু করে দিয়েছে। মারামারির কারণ, জান্নাতুল হাতে মেহেদি কেন দিবে না? গ্রামে প্রতিটা ছেলে মেয়ে হাতে মেহেদি দিতে আসে, আর সকাল থেকে মেহেদি দিয়ে দেওয়ার কাজটা তো জান্নাতুল নিজেই করে। তারা ঈদের ছুটি পেয়ে দেশের বাড়ি চলে এসেছে। আপু, তুই যদি হাতে মেহেদি না দেস, তাহলে আমি কারো হাতে মেহেদি দিয়ে দেবো না। সৈকত, আমার সামনে থেকে যা। মাত্র সকাল 6টা বাজে, আর তুই এই সকালে আমার হাতে মার না খেয়ে থাকতে পারিস না, তাই না? না। তুই ছেলে মানুষ, তোর হাতে মেহেদি দেওয়ার কি আছে? আমি জানি তুই হাতে মেহেদি দিবি, সেজন্য আমাকেও দিতে বলছিস। আপু, এমন করিস কেন বলতো? আরে কালকে ঈদ, আর তুই হাতে মেহেদি দিবি না? এটা কখনো হয়? সত্যি, তুই যদি না দেস তাহলে আমি আজই টাকা পে করবো। মায়ের খাবি সৈকত, তুই বেশি বেশি করছিস কিন্তু। এতদিন পর দেশের বাড়ি আসলাম, আর তুই চুপচাপ রুম থেকে বের হ। রাক্ষস বংশের রাজা, তোমার স্বপ্ন বুঝি পূরণ হবে না? আপুর মেহেদি রাঙা হাত দেখার ভাগ্য তোমার নাই। আপু তো হাতে মেহেদি দেবে না, অনেক কিছু বলেছি তাও রাজি হয়নি, বরং আমাকে দুটো দিয়েছে পিঠে। সৈকত জান্নাতুলের কাছ থেকে এসে আশিকের কাছে ফোন দেয়। আশিক তাকে হুকুম করেছে তার পদ্মফুলের মেহেদি রাঙা হাত সে দেখবে। আশিক আর সৈকতের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সৈকত কিছুটা আফসোসের সুরে আবারও বলে, রাক্ষস বংশের রাজা, তোমার কপাল সত্যিই খারাপ, কারণ তুমি এক সিনিয়রকে ভালোবেসে ফেলেছ। তুমি আসলেই রাক্ষস। কারণ তাদের তাদের বুদ্ধি বলতে কিছু নেই, পাবে না জেনেও ভালোবেসে ফেললে। পাবো না? কে বললো তাকে পাবো না? আমি তো সবসময় তাকে খুব কাছে অনুভব করি। আমার পদ্মফুল সবসময় তাকে মনে গহিনে রাখছি আমি খুব যতনে। আমার না হোক, ভালোবাসতে দোষ কোথায়? রাক্ষস বংশের রাজা, তোমাকে রাজা না বলে গাধা বলা উচিত। ভাইয়া দেখো, আমি আমার আপুকে খুব ভালো করে চিনি। আপু নিজের সম্মানকেও গুরুত্ব দেখো। ছোট থেকে গরিব বলে খুব অপমান হয়ে আসছে, এখন নিজের সম্মান কখনো হারাতেও চাইবে না। তোমাকে বিয়ে কখনো করবে না। তুমি আপুর 5 থেকে 6 বছরের ছোট। তুই ভেবে দেখ, ছেলেরা তো জুনিয়র মেয়েদের বিয়ে করে, তাহলে মেয়েরা কেন জুনিয়র ছেলেকে বিয়ে করবে না? এই নারী পুরুষের সমান অধিকার, জানিস না? বেশি বকবি না। যা তোর বোনকে মেহেদি পড়তে বল। পদ্ম ফুলের মেহেদির আগা হাত দেখতে চাই আমি। রাক্ষস বংশের রাজা, তোমারে আমি কখনো আপুর জামাই বানাবো না। তখন তো আপু রাক্ষস বংশের রানী হবে। না, ইয়া হইতে পারে না। আশিক হু হু করে হেসে ফেলে। মাঝে মাঝে সৈকতের কথা শুনে বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। তার একটাই চিন্তা, রাক্ষস বংশের রাজার সাথে তার বোনের বিয়ে হলে তার বোন তো রানী হবে,
সে কিছুতেই তার বোনকে রাক্ষস বানাবে না। রাত লেগে আসছে। জান্নাতুল নিজের হাতের মেহেদি তুলে সৈকতকে মেহেদি দিয়ে দেয়, সাথে টিভি দেখছে। রাক্ষস দা মাফিয়া গ্যাং, সেই গ্যাং এর লোগো দিয়ে 15টা লাশ পাওয়া গেছে। 15টা লাশের মধ্যে 10টা পুরুষ, 5টা মহিলা। সবার কপালে ছোট্ট করে রাক্ষস দা মাফিয়া গ্যাং লেখা। আবারও কি তাহলে সেই গ্যাং ফিরে আসছে? তাদের গ্যাং এর নাম রাক্ষস দা মাফিয়া হওয়ার কারণ তারা রাক্ষসদের মতো শরীর এবং বিভিন্ন জায়গার চামড়া উঠাই দেয়। নখের হাজার হাজার চিহ্ন দেখা যায় শরীর। এই 15টা খুনি ঠিক একইভাবে করা হয়েছে, কিন্তু রাক্ষসদের মতো এমন চিহ্ন তারা কিভাবে করে সেটা এখনো জানা যায়নি। কাল রবিবার, ঈদের দিন। তার ঠিক 7-8 ঘন্টা আগে এমন নিউজ দেখলে কার মাথা ঠিক থাকবে? প্রায় প্রতিটি নিউজ চ্যানেলে একই খবর, রাক্ষস দা মাফিয়া গ্যাং নতুন করে ফিরে আসছে। জান্নাতুল সৈকতের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, তখন এমন নিউজ দেখে হাত থেকে মেহেদি পড়ে যায়। জান্নাতুল ভীতু কণ্ঠে বলে, বাপরে বাপ, এমন নির্মমভাবে কেউ কাউকে খুন করে? আর এই রাক্ষস দ্য মাফিয়া গ্যাং নামটা তো আমি আজ প্রথম শুনলাম। উফ, গ্রামে বাস করলে যা হয় আর কি। ভাই আমার, তুই সাবধানে থাকিস। এই রাক্ষসরা আবার তোকে না খেয়ে ফেলে, কারণ তুই তো রাক্ষস আছে বলে বিশ্বাস করিস। আপু, এইভাবে ভয় দেখাস কেন? আমি রাক্ষস বিশ্বাস করি না, তোর মতো আমি ভীতু না। যা, মেহেদি দিব না আমি। দেখ তোর পায়ের কাছে রাক্ষস। সৈকত লাফিয়ে ওঠে। বেচারা নিউজ থেকে ভয়ে আছে, তার উপর তার প্রাণপ্রিয় বাদর বোন এমন মজা নিচ্ছে তার থেকে। সৈকত ঠোঁট উল্টায়, জান্নাতুলের দিকে তাকিয়ে থাকে। জান্নাতুল সৈকতের চুলগুলো এলোমেলো করে দেয়, তারপর মেহেদি নিয়ে আবারও হাতে পড়াতে থাকে আর সৈকতকে ধীর কণ্ঠে বলে, সৈকত, দেখ, আমরা তো জানি গ্যাং হয়ে যারা কাজ করে তারা কিন্তু ভালো মানুষকে খুন করে না। আর আমি এখানকার 2টা ছেলেকে চিনি, এরা 1 বছর আগে আমাকে, যাই হোক গিয়ে, দেখ সবার কিছু না কিছু দোষ আছে, তাই এইসব নিয়ে ভাবিস না। কিন্তু ঈদের আগে কতগুলো মায়ের কোল খালি হলো। আমি আশিক ভাইয়াকে আর রাক্ষস বংশের রাজা বলবো না। ভাইয়া যদি রাগ করে এদের মতো আমাকে খুন করে, তাহলে আজকে ভাইয়ার থেকে ক্ষমা চেয়ে নেব। আর কখনো রাক্ষস বংশের রাজা বলবো না বাবা। সৈকত মনে মনে কথাগুলো ঠিক করে নেয়। সৈকতের মেহেদি দেওয়া শেষ হলে রুমে গিয়ে ফোনটা নিয়ে আশিকের কাছে ফোন দেয়। তারপর ওই পাশ থেকে যা শোনে, তারপর নিজেকে আর ঠিক রাখতে পারে না। হাত থেকে ধরাম করে ফোনটা পড়ে যায় আর সৈকত সেন্সলেস হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছু পড়ার শব্দে জান্নাতুল সহ কয়েকজন দৌড়ে সৈকতের রুমে যায়। গিয়ে দেখে সৈকত সেন্সলেস হয়ে পড়ে আছে। জান্নাতুল ভয়ে ভয়ে বলে, সৈকত, সৈকত ভাই, কি হয়েছে তোর? সৈকত, কথা বল। আমাকে রাক্ষস বংশের রাজা চিবিয়ে খেয়ে ফেলবে আপু। আপু, আমি আর আশিক ভাইয়াকে রাক্ষস বংশের রাজা বলবো না। আপু প্লিজ, তুমি ভাইয়াকে বলে দিও আমাকে যেন না খেয়ে ফেলে। প্লিজ আপু, তুমি ভাইয়াকে বলে দিও। আশিক তখন লাইনে ছিল। এপাশ থেকে সৈকতের এমন ভীতু কণ্ঠ শুনে হু হা করে হাসতে থাকে। সে তো মজা করে বলেছিল যে, আমি রাক্ষস বংশের রাজা, তাই না সৈকত? এবার তোমাকে কে বাঁচায়? ওই 15টা মানুষের মতো করে আমি তোমাকে খুন করব, তখন আর কেউ আমাকে রাক্ষস বংশের রাজা বলতে পারবে না। ফোনের ওপাশ থেকে হাসির শব্দে জান্নাতুল সৈকতের পড়ে থাকা ফোনটা হাতে নেয়। দেখে আশিক লাইনে আছে। কিছুটা কপট রাগ নিয়ে ফোনটা কানে ধরে। এই ছেলে, তোমার সমস্যা কি? সৈকতকে ভয় দেখাও কেন? ও সেন্সলেস হয়ে পড়েছিল। এমনি আমি একটু বলায় ভয়ে কিছু করছে না, আর তুমি ওকে আবার ভয় দেখাতে লাগছো। সব কিছুর লিমিট আছে কিন্তু। পদ্মফুলের তো নেই রাগ, তাহলে আমার পদ্মফুল এত রাগি কেন? এক পদ্মফুল ঝিলে ঠান্ডা হয়, আর আমার পদ্মফুল দেখি জ্বলে ওঠে। পদ্মফুল শুনছি আপনি নাকি আমার হবেন। শাট আপ আশিক, আবারও তোমার পাগলামি শুরু করছো। মেজাজ খারাপ করাবে না আমার। দিন দিন তুমি বাচ্চা হচ্ছ নাকি? সৈকতের সাথে কথা বলো, ওকে বলে দাও তুমি তখন মজা করছিলে। আশিকের মুখটা চুপসে যায়। সে তার পদ্মফুলকে বুঝাতে চায় সে যা বলে তা বাচ্চামি করে বলে না,
সে তো সিরিয়াসভাবে এসব বলে, কিন্তু তার পদ্মফুল যে তাকে নিতান্তই বাচ্চা ছেলে মনে করে। আশিক সৈকতের সাথে হালকা কথা বলে ফোন রেখে দেয়। তোর মতো মানুষ আমি দেখি নাই। সামান্য কারোর কথা শুনে এত ভয় পেয়ে যাবি? এত ভীতু হয়েছিস কিভাবে বলতো? আর আশিক তোর থেকে বড়, ওকে রাক্ষস বংশের রাজা এসব কি বলে ডাকছিস? হ্যাঁ, এরপর যেন এসব না শুনি। সরি আপু, এমনটা আর হবে না। দেখি তোর মেহেদি রাঙা হাতের কয়টা পিক তুলি রেখে দিব আমার কাছে। এরপরের ঈদে তো এখন নাও করতে পারিস। শ্বশুর বাড়ি যদি চলে যাস তখন তো আর মেহেদি রাঙা হাতটা দেখবো। হ্যাঁ, বয়স হয়েছে আর কত বাপের বাড়ি থাকবো, তাই না? নে, ভালো করে ছবি তুলে রাখ আর মেহেদি দেওয়া শিখে নিস। সব কাজ পারিস, এটা আবার বাদ যাবে কেন? তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দিস। আমার গার্লফ্রেন্ড নাই, ওকে? আমি এসব আবাল সাবাল পারি না। তোর ছোট ভাই এখনো ছোট আছে বুঝলি। এসব পিরিত আমি করি না, আমার শেখা খাবার ইচ্ছে নেই। তাহলে তোর মেসেঞ্জারে হবু বউ দিয়ে একটা আইডির নিক নাম দেওয়া, ওইটাকে তাহলে আবাল নাকি? আচ্ছা আচ্ছা, আজকাল আবালরা বুঝি ফেসবুক চালায়? এই তুই আমার ফোনে হাত দিয়েছিস কেন? মানে আপু, ওটা আমার ক্লাসমেট আপু। ও নিজে এসব নিকনাম দিয়ে রেখেছে। আমি ভালো ছেলে, আমাকে যেন বলিস না এসব প্লিজ। এইসব বাদ, আগে এটা বল, আশিকের নাম্বার তোর কাছে কিভাবে আসলো? এই যে এই যে এই যে এইভাবে। কিভাবে? যা তো রুম থেকে। এত বলতে পারবো না। জান্নাতুল কিছু না বলে নিজের রুমে আসে। সৈকত পিকগুলো আশিকের আইডিতে সেন্ড করে দেয়। আশিক ফোনটা বুকে চেপে ধরে ধীরে ধীরে বলে, আমার পদ্মফুল, আপনি আমার না হলে আমি বড্ড বেপরোয়া হয়ে যাব। আমি যে আপনিতে আকৃষ্ট হয়ে পড়ছি। আপনি দয়া করে আমাকে রেখে দিন। আমি আপনার ভালোবাসা উষ্ণতা চাই। আপনাকে সারা জীবন কাছে পেতে চাই। আজ ঈদের দিন। সকাল থেকেই মানুষের ব্যস্ত হয়ে পড়েছে। কোরবানি ঈদ বলে কথা, গরু ছাগলকে গোসল করে মাঠে নিয়ে যায়। গ্রামে এটার সৌন্দর্য বেশি প্রকাশ পায়। সকাল 8টার সময় সঞ্জিত জান্নাতুলের কাছে ফোন করে। সাহিত্যিকা, ঈদ মোবারক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ঘুম ভাঙছে কি আমার প্রিয় সাহিত্যিকার? না কি বিরক্ত করলাম হয়? আপনার সাহিত্যিকা এখন রুটি করতে ব্যস্ত, বুঝলেন সঞ্জিত সাহেব। সকাল 8টা বাজে, আর এই সাহিত্যিকা এতটা অলস না, ওকে? সকালে ঘুম থেকে উঠতে পারে। ঈদ মোবারক সাহিত্যিকা। ঈদ মোবারক। নামাজ কখন শুরু হবে? এই তো 8টা 20 থেকে। সরি লেটে ঈদ মোবারক বলার জন্য। আসলে একটু আগে ঘুম ভাঙছে আমার। সারা রাতে 3 ভাই মিলে আড্ডা দিয়েছিলাম, সেজন্য ঘুমাতে লেট হয়েছিল। সমস্যা নেই, আপনি তাহলে নামাজে যান আর ঈদের দাওয়াত নেন। ভাইরা মিলে চলে আসেন, কেমন? আমাদের গ্রামের বাড়ি দেখে যাবেন। ঈদ আজ না, ইনশাল্লাহ একদিন যাব। সেদিনটা না হয় আপনার জন্য স্পেশাল হবে, নয়তো আমার জন্য। রাখি, ভালো থাকবেন। সঞ্জিত ফোনটা কেটে দিয়ে হালকা হাসে। সে তো বড্ড দুর্বল হয়ে পড়েছে তার সাহিত্যিকার প্রতি। যখন শুনেছে তার সাহিত্যিকা এখনো অবিবাহিত, আর কাউকে ভালোও বাসে না, তখন থেকে ছোট্ট ছোট্ট স্বপ্ন বুনতে শুরু করেছে নিজের মাঝে। আচ্ছা, এবার কি তার ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি আবারও হারিয়ে ফেলবে নতুন করে? পদ্মফুল, পদ্মফুল, জানাই আপনাকে নতুন দিনের শুভেচ্ছা। কাটুক ভালো সারাটা দিন আপনার। আপনার মুখের হাসিটা স্থায়ী হোক। ঈদ মুবারক পদ্মফুল। আপনি তাজা থাকুন সব সময়। বিকাল 5টা। গোশত কাটা, রান্না করা সব নিয়ে ব্যস্ত অনেকটা গ্রামের মানুষজন। কেউ কেউ তো কোরবানি দিয়ে গোশত ফ্রিজের সাথে সাথে ঢুকিয়ে রেখেছে। কেউ কেউ আবার একটু গোস্তের জন্য হা হুতাশ করে। জান্নাতুল ওরা একটা ছাগল কোরবানি দেয়, হাতে টাকা কম। এখন সবে সবে নতুন চাকরিতে ঢুকেছে, তার উপর বাবার টাকা দিয়ে সংসার যা চলে। কাজ শেষে একটু ফোনটা হাতে নেয়। মেসেঞ্জারে গেলে আশিকের মেসেজ দেখতে পায় সে। জান্নাতুল ছোট্ট করে রিপ্লাই দেয়। ঈদ মোবারক। কেটে যায় কয়েকটা দিন। ঈদের ছুটি শেষের দিকে জান্নাতুল পরিবার সহ ঢাকায় ফিরে আসে। ঢাকায় সে একদিন কেটে যায়। ঘড়িতে সময় দেখে ভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য বেরিয়ে যায় বাড়ি থেকে। আচ্ছা ম্যাম, কাউকে ভালোবাসলে তা কিভাবে প্রকাশ করা উচিত? মানে? তাকে বোঝাবো কিভাবে?
আমি তাকে ভালোবাসি, যাতে সে আমাকে একটু হলেও ভালোবাসে, আগলে নেই তারপরে। ক্লাস টাইমে আশিকের এমন কথা শুনে অনেক স্টুডেন্ট হা হয়ে আশিকের দিকেই তাকিয়ে থাকে। জান্নাতুল ভ্রু নাচিয়ে আশিককে দেখে, তারপর কিছুটা শাসনের সুরে বলে, এই বয়সে আবার কিসের প্রেম? আর আমি মোটেও প্রেমের শিক্ষক না, তাই একদম ক্লাসে আজে বাজে কথা বলবা না কেউ। তোমাদের না এক্সাম রুটিন দিছে? তাহলে এখন বাসায় পড়ো, পড়াশোনা ছাড়া জীবনে কোনো গতি নাই। ও ম্যাডাম জি, আপনি নাকি কোনো এক ক্লাসে ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন? তাহলে আপনার এই অদম ছাত্রটাকে একটু সাহায্য করলে কি হবে? নাকি আপনি চাচ্ছেন না যে আমি প্রেম করি? কোনটা? সামথিং সামথিং। ও আশিকের কথায় ক্লাসরুমে হাসির রোল পড়ে যায়। জান্নাতুল একটা বিরক্তিকর শ্বাস ফেলে। এই ছেলেটা এত দুষ্টু কেন? কথায় পেরে ওঠা যায় না। জান্নাতুল একটা ধমক দিলে সবাই চুপ হয়ে যায়। আশিক ঠোঁট টিপে হেসে দেয়। তোমার পছন্দের মানুষটার মানসিকতা কেমন তার উপর নির্ভর করবে তার ভালো লাগা। যদি সে ছোট বাচ্চাদের মতো ব্যবহার করে, তাহলে চকলেট, আইসক্রিম, একটু কেয়ার, তাতেই সে দুর্বল হয়ে পড়বে। আর অবশ্যই তোমার জিএফ এমন বাচ্চা মানসিকতার, রাইট? কারণ তোমার চালচলন তো বাচ্চার মতো। ও ম্যাডাম, আপনি ভুল বললেন। আমার ভালোবাসার বয়স আছে, ওকে? আর সে যথেষ্ট বুদ্ধিমান, তাকে এমন উদ্ভট কাহিনীতে প্রেমে ফেলা যাবে না। আপনি আপনাকে ধরে বলেন, আপনাকে কীভাবে পটানো যাবে? আমাকে? তোমার ক্রাশ কি আমার বয়সের নাকি? তাহলে ভুলেও কিছু ট্রাই করো না। গিয়ে দেখো 2 বাচ্চার মা হয়ে বসে আছে। বিয়াদব ছেলে, সিনিয়রদের উপর ক্রাশ খাও, আবার আমার থেকে টিপস চাচ্ছ? হাউ ফানি! ধুর ম্যাম, আপনিও না। আপনার থেকে যা শুনতে চাইছি তাই বলেন, নয়তো ভাববো আপনি হিংসে করছেন। আমি যেন প্রেম করতে না পারি, সেটার জন্য এমন করছেন। আমাদের মতো মেয়েরা 2 বার প্রেমে পড়ে না, কারণ তারা এই জগৎ থেকে সরে আসছে। তোমার কি মনে হয় 23-24 বছরের একটা মেয়ে প্রেম না করে সময় পার করছে? তবে হ্যাঁ, তার অতীত ভুলিয়ে তাকে হাসতে শেখাও, বুঝতে শেখাও অতীত সব না, বর্তমান নিয়েও ভাবতে হয়। বাই দ্য ওয়ে, আমি এসব বিষয়ে জানি না, সরি। তাহলে আমার পদ্মফুলও কারো প্রেমে পড়েছিল? তাহলে আমি কি তার দ্বিতীয় ভালোবাসা? আচ্ছা, পদ্মফুল কি সত্যি আমার কখনো হবে, নাকি আড়ালে ভালোবেসে যাব তাকে? আমার কি ভাগ্য হবে পদ্মফুলকে নিজের করে নেওয়ার? আশিক, কি ভাবছো? বসে পড়ো, কিছু পড়ার দাগিয়ে দেই আমি। তোমাদের তো আর কিছুদিন পর এক্সাম। ক্লাস শেষে জান্নাতুল বাহিরে গিয়ে সানজিদের সাথে কিছুক্ষণ গল্প করে, আবারও অন্য ক্লাস নিতে চলে যায়। আচ্ছা সাহিত্যিকা, কখনো সাহিত্যের প্রেমে পড়েছেন? বা সাহিত্যর কোনো চরিত্রের প্রেমে? এমন কোনো চরিত্র আছে যেটা আপনার বিরক্ত লাগে? আপনি ভাবেন এই উপন্যাস আপনার জীবনে না আসলেও পারতো। সেই উপন্যাসটা পড়লে আপনি খুশি হতেন। ক্লাস শেষে সানজিদ আর জান্নাতুল হাঁটছিল। তখন সানজিদের কথায় জান্নাতুল কিছুক্ষণ কিছু ভেবে দেখে, তারপর চোখটা হালকা কুঁচকে নেয়। অবশ্যই এক মিথ্যে উপন্যাস সাজিয়েছিল কেউ। সেই উপন্যাসের নায়িকা ছিলাম আমি। উপন্যাস শেষ, নায়ক হারিয়ে গেল নায়িকার জীবন থেকে। মাঝে মাঝে ভাবি সেই উপন্যাস আমার না হলেও পারত। তবে মাঝে মাঝে এটাও ভাবি সেই উপন্যাস আমার জীবনে অনেক কিছু শিখিয়ে গেছে। কখনো প্রেমে পড়েছেন সাহিত্যিকা? ভালোবেসেছেন কাউকে? জানেন ভালোবাসা এত সহজ না। হুট করে কারো প্রেম পড়া আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা সহজে প্রেমে পড়ি, কিন্তু গভীরে গিয়ে ভালোবাসা খুঁজি না। আরে সঞ্জিত সাহেব, আপনি তো দেখি ইমোশনাল হয়ে পড়েছেন। শোনেন সঞ্জিত সাহেব, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, বুঝলেন? সব ভালোবাসা তো সবার মতো করে প্রকাশ করা যায় না, তাই তো সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? জান্নাতুলের কথার পিঠে কথা বলতে সানজিদ বেশ কিছুক্ষণ সময় নেয়। সানজিদ কিছু বলবে তার আগে আশিক দৌড়ে জান্নাতুলের পাশে এসে দাঁড়ায়। সানজিদ আর জান্নাতুল দুজনেই চমকে ওঠে। ম্যাম, ভালোবাসার রং কেমন? ভালোবাসা কি অর্জন করা যায়? আচ্ছা, তাকে কিভাবে বোঝাবো যে আমি তাকে কতটা ভালোবাসি? হৃদয় চিরে তো আর দেখানো যাবে না, তাহলে কিভাবে কি করা যায় বলুন তো? এক কাজ করো ভাই আমার, বুকে তার নাম লিখে রাখো।
বুক চিরে নাম লিখেছিস দেখে সে এমনি উতলা পাতলা হয়ে পড়বে তোর উপরে। সামনে থেকে সরো, অসহ্য পাগলদের মতো কথা বলো কেন? জান্নাতুল রেগে কথাটা বলে। আশিক হালকা হেসে সেখান থেকে সরে যায়। জান্নাতুল কি জানে তার এই কথার জন্য কি ঘটতে পারে? সানজিদ ভ্রুকুচকে আশিকের যাওয়া দেখে। আজকাল সে আশিকের মনোভাব বুঝতে পারে না। জান্নাতুল বিড় বিড় করে বলে, ভালোবাসার কোনো রং নেই, কারণ ভালোবাসা তো সবসময় রং বদলায়। তবে আমার মতে ভালোবাসার রং সাদা হওয়া উচিত। সাদা, কারণ সবার আগে মানুষটার মন সর্বদা সাদা হওয়া প্রয়োজন, যাতে তার মনে কোনো কাদা না থাকে আর না রং বদলায়। সানজিদ সবটাই শুনতে পায়, তবে কিছু বলে না। দুজন বাড়ির উদ্দেশ্যে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। হৃদয়ে একটা নাম লিখে দে তো দোস্ত। কার নাম? পদ্মফুল। খুব সুন্দর করে লিখবি কেমন? যদি আমার পদ্মফুলের কিছু হয় তাহলে খুব খারাপ হবে তোর সাথে। আমার পদ্মফুল যেন কষ্ট না পায়। আশিকের এক ফ্রেন্ড শরীরে ট্যাটু করে দেয়। আশিক বিকেলে তার ফ্রেন্ডের কাছে যায়। গিয়ে নিজের শরীর থেকে পাঞ্জাবি খুলে তার ফ্রেন্ডের সামনে বসে। রনি ভ্রু কুচকে তাকায়। আশিকের মনোভাব সে বুঝতে পারছে না। আশিক আবারও বলে, সময় নিয়ে লিখে দিবি কেমন? কারণ আমার পদ্মফুল আমার কাছে অনেক স্পেশাল। তার মাঝে কোনো খুঁত নেই। তাকে নিখুঁতভাবে লিখে দে আমার এই বুকে। তুই প্রেমে পড়ছিস? হ্যাঁ, গভীরভাবে প্রেমে পড়েছি আমি। কি ভাবিকে দেখবি না? তুই তোর কাজ কর। রনি আর কিছু বলবে তার আগেই আশিক ঝাড়ি মেরে তার কাজ করতে বলে। রনি প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আশিকের বুকে ছোট্ট করে আমার পদ্মফুল লিখে দেয়। আশিক উঠে আয়নার সামনে গিয়ে বুকে হাত দেয়। রক্ত মুছে নিজের হাতেই একটা চুমু খায়। আমার পদ্মফুল, আপনাকে আমি আমার বুকে লিখে নিলাম। এখন শুধু খাতা কলমে লিখে নেওয়া বাকি। আপনি আমার থেকে পালাতে পারবেন না, কারণ আমার স্পেশাল জায়গায় আপনার নাম একদম খোদাই করে লেখা হয়ে গেল। আমার পদ্মফুল, আপনি এখন সবসময় আমার সাথে থাকবেন। ইস, আমার পদ্মফুল, এত সুন্দর করে আপনাকে কেউ কি কখনো ভালোবাসবে? আশিক বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলে ফেলে। রনি মনে মনে আশিককে পাগল ভেবে নেয়। এইভাবে বুকে আমার পদ্মফুল কেউ লিখে নেয় নাকি? লিখে নিল, নাম লিখে নেওয়া উচিত ছিল। আশিক রনির হাতে টাকা ধরিয়ে দিয়ে বাসায় চলে আসে। পরের দিন বেলা 11টা। সৈকত, তার মা ও বাবা বসে গল্প করছিল। তখন বাসার কলিং বেল বেজে ওঠে। জান্নাতুলের বাবা হামিদ গিয়ে দরজা খুলে দেয়। দেখে একটা ছেলে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আশিক তার শ্বশুরমশাইকে দেখে ভয়ে একটা ঢোক গেল। তারপর এদিক ওদিক তাকিয়ে বলে, প্রথমে সালাম নেবেন শ্বশুরমশাই, আমি আপনার একমাত্র জামাই। করবেন না অপমান, নয়তো হবে মানহানি আমার। আমি হতে চাই আপনার প্রিয় জামাই। সালাম নেবেন শ্বশুরমশাই। প্রথমে আশিকের কথা শুনে উনি রাগ করলেও পরে আশিকের এমন ছন্দমাখা কথা শুনে ফিক করে হেসে দেন উনি, কারণ উনি নিজেও যে একজন মজার মানুষ। আশিকও হালকা হেসে ভেতরে আসার অনুমতি নেয়। ও শ্বশুরাব্বা, ভিতরে কি দিবেন আসতে আমাকে? আমি তো আপনার মেয়ের জামাই। জামাইকে বাইরে দাঁড় করে রাখতে নেই, এটা কিন্তু ঘোর অন্যায়। জামাই কিন্তু রাগ করবে এবার। ভেতরে প্রবেশ করতে পারে নাতি নাতনির বাপ। আপনার অপেক্ষায় প্রহর গুনছিলাম এতটা রাত। আসলেন তবে আপনি এবার? আসুন আসুন, ভেতরে আসুন। আপনি আমার বড় মেহমান। আপনি ছাড়া আমরা বড় অসহায়। লে হালুয়া, এখানে দেখে আমার শ্বশুরাব্বা আমার মতো মজা করতে লাগছে। ভিতরে নিয়ে গিয়ে পাছে বাড়ি দিবে না তো? আশিক, তুই রং টাইমে আসছিস, এখানে বস। আরে জামাই বাবাজি, একমাত্র জামাইয়ের পাছায় কি আমি বাড়ি মারতে পারি? ভেতরে আসুন আপনি। আপনার জন্যই অপেক্ষার প্রহর গুনছিলাম। আপনার পদ্ম ফুলের আম্মা যান, আসুন। আপনাকে মারবো না আমি। আমি আপনার মতো ভালো শ্বশুর আব্বা। সালাম নিবেন আমার পদ্মফুলের আম্মু। আপনার জামাই আপনার মতো একটা মেয়ে জামাই আশা করে। আপনার জামাই কি খাইয়ে মানুষ করেছেন শাশুড়ি মা? দারুণ মানুষ দেখি, মনে হয় আমার শ্বশুর হবেন, সেজন্য আমার মতো হয়েছেন উনি। চুপ করবা তুমি? এই, লজ্জা করে না এসব বলতে? কি ছেলে তুমি, বাপ রে! মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে এসব বলছো, মাথায় আসে না একবারও?
তোমার প্রাণ প্রিয় পদ্মফুলের বাবা তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারে? না শাশুড়ি মা, এই ভয় আমার নেই, কারণ শ্বশুরাবা বলেছেন উনি আমাকে নাতি নাতনির বাবা বানাবেন। তো তার জন্য আমার পদ্মফুলকে তো বিয়ে করতে হবে। আর এর মানে এটাই যে আমার পদ্মফুলের বাবা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে। আশিক বসো, আমি তোমার ব্যাপারে শুনেছি বাবা, কিন্তু তুমি জেনে বুঝে ভুল পথে হাঁটতে আসছো কেন? তুমি জানোই তোমার থেকে জান্নাতুলের বয়স বেশি, আর আসল কথা তোমার পদ্মফুল এখন তোমার শিক্ষক হন। বেয়াদবি মাফ করবেন শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমি অজান্তে ভালোবেসে ফেলছি। আপনার মেয়েকে আমার ভালো লাগে নাই, বরং উনাকে না দেখলে আমার রাতটা না ঘুমে কাটে। আপনার মেয়ে আমার সিনিয়র, তবে ভুলে যাবেন না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বয়সে বড় মেয়েকে বিয়ে করেছিলেন। তুমি সেই বিষয় এখানে তুলে পাপ করো না। তুমি কি নবীর মতো হতে পারবা? তাই আমাদের কথায় কথায় ওনার সাথে নিজেকে তুলনা দেওয়া উচিত না। তুমি আসো, খাওয়া দাওয়া করে চলে যাবে, ব্যাস। ভালো শ্বশুর থেকে দেখি জল্লা শ্বশুর হয়ে যাচ্ছেন। ইয়া আমি মানতে পারছি না শ্বশুর আব্বা, মাফ করবেন। আর এটা নেন, হবু বউয়ের বাড়িতে একটু মাংস দিতে হয়। হ্যাঁ, ভুলেও ভাববেন না দয়া করছি, আমার লজ্জা করে। শ্বশুরবাড়ি মাংস না দিলে তো খারাপ দেখাবে। আল্লাহ এসব কি আশিক বাবা, তুমি কি বড় হবে না? এসব কেন আনছো? যাও এক্ষুনি এসব নিয়ে যাও বাসায়। তোমাকে না এখানে আসতে বারণ করেছি, আর কখনো এখানে আসবে না। আশিক আর কিছু বলে না, এখন এতটা এদের রাগিয়ে দেওয়া উচিত হবে না। সেজন্য সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আশিকের এমন ভদ্রতায় কিছুটা অবাক হয় হামিদ ইসলাম, তবে বিড়বিড় করে পাগল বলে নিজের রুমে চলে যায়। আমার পদ্মফুল, সারা রাত রক্তক্ষরণ হচ্ছে আমার বুকে, আজ আপনি আবার নতুন করে আঘাত করলেন। এ তো বড্ড অন্যায় পদ্মফুল, এই বুকে যে তীব্র ব্যথা। দুপুর 3টা, জান্নাতুল বাসায় যাওয়ার জন্য গেট দিয়ে বের হচ্ছিল, তখন আশিকের সামনে পড়ে যায় সে। আর তাড়াহুড়ো করতে গিয়ে জান্নাতুলের মাথাটা গিয়ে আশিকের বুকে বাড়ি খায়। আশিক হালকা চিল্লিয়ে ওঠে। কাল ট্যাটু করেছে, সেটার ব্যথা এখনো আছে, আর হালকা তো এখনো রক্ত বের হচ্ছে। জান্নাতুল নিজেকে ঠিক করে বলে, সরি আশিক, তোমার পাঞ্জাবিতে রক্ত কেন? দেখি এদিকে আসো। সামান্য মাথা লাগার জন্য কি বুক থেকে রক্ত বের হয়? আমার মাথায় তো আর শিং নেই যে গুতা লাগবে। সিং না থাকলে তো কি হয়েছে, কথার ধার আছে তো, সেটাই আমার হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে। আচ্ছা ম্যাম, বুকে তো নাম লিখলাম, এবার তাকে দেখাবো কিভাবে? মানে সত্যি নাম লিখছো নাকি তুমি? দেখি দেখি, কে এই ভাগ্যবতী যার নাম বুকে অঙ্কন করেছো? দেখাও তাকে, হামলিয়ে পড়বে তোমার ওই বুকে। না ম্যাম, আমার পদ্মফুল এমন না, প্রয়োজন পড়লে ঠাটিয়ে চোর বসিয়ে দিবে দুঘা। ভুলেও পাঞ্জাবি খুলে বুক দেখানো যাবে না। এটা না হয় তার জন্য সারপ্রাইজ হয়ে থাকুক, একটা সময় নিজে এই বুকে হাত দিয়ে বলবে। আশিক, এ কি করেছো তুমি? তুমি এত পাগলামি করো কেন? কষ্ট করে আমার নাম বুকে লিখেছো কেন? তুমি জানো না তোমার বুকের ক্ষরণ যে আমাকে বড্ড কষ্ট দিচ্ছে? আশিক, কি ভাবছো এত? এই সময় ভার্সিটিতে কি করছো তুমি? বাসায় যাও আর বুক দেখে নিও কিছু হয়েছে নাকি। আমি তো বুঝতে পারছি রক্ত বের হচ্ছে। আপনাকে দেখতে আসলাম পদ্মফুল, আপনাকে না দেখলে আমার যে শান্তির ঘুম হয় না। আপনি এখন আমার নেশা হয়ে গেছেন, আপনার সেই মায়া মাখা মুখখানি না দেখলে আমার চলবেই না। আশিক যেতে যেতে বিড়বিড় করে কথাগুলো বলে। জান্নাতুল নিজের ফোনের দিকে তাকায়। কাল তার জন্মবার্ষিকী, এটার কথা কেউ মনে রাখে না, কে রাখবে? স্পেশাল ভাবে তো কেউ নেই, যে ছিল সে তো হারিয়ে গেছে মিথ্যে ছলনা করে। এই পদ্মফুল জেগে আছেন কেন? উইশ নেবেন বলে? শুভ জন্মদিন পদ্মফুল, শুভ হোক আপনার চলার পথ, আপনার জামাই খুশি হোক আপনাকে নিয়ে, পূরণ হোক আপনার ওনার আশা। এই উনিটা আবার কে? আর আমার বার্থডের কথা কিভাবে জানলে তুমি? কেউ তো মনে রাখে না। তাহলে তোমাকে বললো কে? কিছু জিনিস বলতে হয় না পদ্মফুল, খুঁজে নিতে হয়। আপনি এত তুচ্ছ না যে বলতে হবে আপনার বার্থডে কবে। আপনি নিজেই স্পেশাল কেউ, তাই নিজেকে খুঁজে নিতে হয়।
জান্নাতুল হালকা হাসে। সে কখনো কারো স্পেশাল হতে পারেনি। সময় এখন রাত 12টা। সেই কখন থেকে রাবেয়া ইসলাম মেয়ের দরজায় নক করেছে, কিন্তু কোনো হদিস নেই। জান্নাতুল এবার বুঝতে পেরে উঠে গিয়ে দরজা খুলে দেয়। আম্মু, তুমি এত রাতে? কিছু হয়েছে কি? বাবা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। শুভ জন্মদিন মা। আজ তুই 28 বছর পূর্ণ হয়ে 28-এ পা দিলি। জীবনে চলার পথ সহজ ছিল না, সবসময় এইভাবে লড়াই করে যাবি। তোকে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। দোয়া করি সবসময় সুখী হবি তুই। রাতে আসলাম বলতে না হয় ভাববি মা মনে রাখে নাই মেয়ে জন্মদিনের কথা। তোর বাবার তরফ থেকে ভালোবাসা নিস। ধন্যবাদ আম্মু, আই লাভ ইউ। যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর এসব জন্মদিন আমার জন্য না, আমার বয়স কম না, এই বয়সে এসব করলে মানুষ আসবে। রাবেয়া নিজেও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর জান্নাতুলের রুম থেকে চলে যায়। জান্নাতুল ভাবতে থাকে আশিককে কে বলল যে আজ তার বার্থডে। বেশি না ভেবে রাত হয়েছে দেখে ঘুমিয়ে পড়ে। নতুন করে ভোরের আলো ফোটে। এক কিশোরী 28-এ পা দিল, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না দেখে চারপাশ থেকে নানা রকম কথা ভেসে আসতে থাকে। মা, তোর জন্য ছেলে দেখবো। জান্নাতুল মায়ের কথায় বিরক্ত হয়ে বলে, দেখো আম্মু, অন্যদের কথায় কান দিও না প্লিজ। আর এখানে কজন আমাদের চিনে, তাই প্লিজ চুপচাপ থাকো। আমি বিয়ে না করে এখানে যদি সারা জীবন থাকি, তাতে তোমার কোনো সমস্যা আছে কি? আমি তোকে সেটা বলি নাই মা। আমি বলেছি বয়স হয়েছে তোর, বেশি বয়স হলে দেখবি আবার বাচ্চা হবে না। জানিস না তো আর একটা বাচ্চার জন্য মানুষ কত হাহাকার করে। আর এখন চাকরি করিস তুই, অনেক ঘর আসবে নাকি। তোর মামি আমাকে বলল ওরা নাকি আজ একটা সম্বন্ধ নিয়ে আসবে। জানতাম এখন আত্মীয়তা বাড়বে। এখন যে জব করি, এর আগে তো কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নাই। তা তোমার ভাই বউ এখন ভালো হলো নাকি? আগে তো আমাকে দেখলে নাক ছিটকানো শুরু করতো। এইসব বলতে নাই মা, তোর মামি হয়। সবার মামি কি ভালো হয় বল? আমি কি করব সেটা বল। বিয়ের জন্য তো প্রস্তাব নিয়ে আসবে। আজকে বাসা থেকে তাড়িয়ে দিবা? কিভাবে দিবা জানি না আমি। আর বলবা মেয়ে এখন বিয়ে বসবে না। যদি জেদ ধরে তাহলে বলবে মেয়ে কখনো মা হতে পারবে না। সো তারা এমনিতেই বিয়ে ভেঙে দিবে। চাকরি পেলাম, একটা বছর যাক, তারপর না হয় বিয়ে করব। আমি যে কি জন্ম দিছি এখন নিজেই বুঝি না। আশিক ঠিকই বলে, একটা জেদের রানী হয়ে বসে আছে। আশিক মানে? আরে না কিছু না, যা আজকে আমি রান্না করি। কত বছর থেকে রান্না করি নাই যে নিজেও জানি না। তোরা ভাই বোন আমাকে তো রান্না করতে দেস না। করো, তোমার ভাইয়ের বউকে রান্না করে খাওয়ানোর ইচ্ছা আমার নাই। আর খাও তোমরা, আমি আজ বাসায় লেট করে আসব। জান্নাতুল রেডি হয়ে এখনই বের হয়। তার মামি যে কোনো সময়ে আসবে সেটা তার জানা আছে, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে ভার্সিটি টাইমে ভার্সিটিতে চলে যায়। পদ্ম ফুল সাদা হয় না কেন? আমাকে বলছো? জান্নাতুল রিকশায় উঠে সৈকতের কাছে যাওয়ার জন্য ভেবে নেয় এখন সে বাসায় যাবে না। হুট করে আশিক রিকশায় উঠে পড়ে কথাটা বলে, পদ্ম ফুল ছাড়া এখানে কেউ আছে নাকি? পদ্ম ফুল, আপনি দয়া করে চোখ দুটো বন্ধ করুন প্লিজ। আপনার চোখে মায়া আছে, তীব্র একটা আগ্রাসন যা সহ্য করার ক্ষমতা আমার নাই। শুরু হয়েছে, আর রিক্সা নেই। এখানে কি করছো? নামো রিক্সা থেকে। মামা, রিক্সা দাঁড় করান তো। আশিক, নামো। আমি সৈকতের কাছে যাচ্ছি, সরো। আজব তো, স্টুডেন্টকে হেল্প করবেন না? আপনার স্টুডেন্ট বিপদে পড়েছে, একটু হেল্প করেন। বাংলা বিষয়ে একটু ঝামেলা হয়েছে, একটু বুঝিয়ে দিবেন প্লিজ। আশিক মুখটা ইনোসেন্ট বানিয়ে কথাটা বলে। জান্নাতুল ভাবে সত্যি বলছে, সেজন্য কিছু বলে না। আর একটা রেস্টুরেন্টে গিয়ে আশিক বসে পড়ে। জান্নাতুল বিরক্ত নিয়ে বসে। তারপর আশিক বই বের করলে হালকা এটা সেটা বুঝিয়ে দেয়। আমার পদ্ম ফুলের সুবাস এত সুন্দর কেন? পদ্ম ফুল কি মাখেন শরীরে? আপনার শরীরের ঘ্রাণ আমার বড্ড প্রিয়। মাঝে মাঝে মন চায় আপনার শরীরে মুখ গুজিয়ে রাখি। জান্নাতুল মাত্র মুখে কফি উঠায়। আশিকের এমন কথায় মুখ থেকে কফি বেরিয়ে আশিকের পাঞ্জাবিতে পড়ে। জান্নাতুল কাশতে থাকে। মন চাচ্ছে আশিককে কাঁচা চিবিয়ে খেতে, নয়তো ঠাটিয়ে দুটো চড় বসাতে। আশিক মুখটা ছোট করে পাঞ্জাবিতে হাত দেয়। তারপর হালকা সুরে বলে, পদ্ম ফুল, আপনার এটা উচিত হয়নি।
উচিত ছিল বমি করে আমার পাঞ্জাবি মেখে দেওয়া। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম আমার পদ্ম ফুল শুকুর আছে তাহলে। ইস, আমি বাবা হব আর আর আপনি মা হবেন পদ্ম ফুল। উফ, তা না করে কফি ফেলাই দিলেন, ইহা কি মানিতে পারি আমি? আশিক ভাই, তোর দুটা পায়ে পড়ি আমি, একবার তো চুপ যা ভাই। কে তোকে জন্ম দিয়েছে বাপ আমার? এসব অসভ্য কথা কই থেকে শিখছিস? আল্লাহ আমাকে রক্ষা করো, এই বেয়াদব যেন আমার থেকে 100 হাত দূরে থাকে সব সময়। ছি ছি পদ্ম ফুল, ছি। যাকে জামাই বানাবেন তাকে বাপ বলতে নেই। এখনই বাপ বলে উঠিয়ে নিন, ইহা অনেক বড় পাপ করে ফেলেছেন। ভাই না হয় ঠিক ছিল, তাই বলে বাপ? আল্লাহ আমার পদ্ম ফুলকে মাফ করে দিয়েন। আশিক, মার দিব কিন্তু এবার, ফাজলামি রাখো। তুমি না কাউকে ভালোবাসো? দোয়া করি সে যেন কখনো তোমার না হয়। তোমার মতো এমন বেয়াদব ছেলে ভালোবাসা পাওয়ার যোগ্য না। আশিক হুট করে কেঁদে ওঠে। জান্নাতুল ভড়কে যায়, পায়ের কাছে তাকিয়ে দেখে আশিক তার পা ধরে বসে পড়েছে। মানুষজন তাকিয়ে আছে সেই দিকে। হুট করে আশিকের কি হলো জান্নাতুল বুঝতে পারে না। আশিক পা ধরে বলে, প্লিজ পদ্ম ফুল, আপনার থেকে আমি 100 হাত দূরে থাকবো, তবু আপনি আপনার অভিশাপ তুলে নেন। আমি যাকে ভালোবাসি তাকে না পেলে আমার বাবা মা তাদের সন্তানকে হারিয়ে ফেলবে, নিজেকে শেষ করে দিব আমি। আমি আর আপনার সাথে ফাজলামি করব না, তবুও প্লিজ দয়া করে দেন। আমি যাকে ভালোবাসি সে যেন আজীবনের জন্য আমার হয়। আশিক, পা ছাড়ো, আমি মজা করে বলছি, মানুষ দেখছে। কি করছো তুমি? না, আগে আপনি আপনার অভিশাপ তুলে নেন, নয়তো আমি পা ছাড়বই না কিছুতেই। আচ্ছা আচ্ছা আশিক, আমি আমার অভিশাপ তুলে নিলাম আর দোয়া করে দিলাম তুমি যাকে ভালোবাসো তাকেই যেন নিজের করে পাও, আর খুব সুন্দর করে একটা জীবন উপহার পাও, 4 বাচ্চার বাপও হও। জান্নাতুল কথাগুলো বলে হেসে ওঠে। আশিকের ভয় দেখে তার বড্ড হাসি পাচ্ছে। আশিক পা ছেড়ে উঠে পড়ে। এখন তার ভালো লাগছে, তার পদ্মফুল নিজেই তাকে দোয়া দিচ্ছে। সে নিশ্চয়ই এবার 4 বাচ্চার বাপ হয়েই ছাড়বে। আশিক নিজের বুকে হাত দিয়ে বলে, বাহ আশিক বাহ, তোর পদ্মফুল না চাইতেও নিজের জামাইকে দোয়া করে দিয়েছে। এবার তোকে 4 বাচ্চার বাবা হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। পদ্মফুল, 4 বাচ্চার মা হওয়ার জন্য তৈরি থাকো। আশিক, বিড়বিড় না করে যাও এখান থেকে। এখানে সন্ধ্যা লেগে গেল, সৈকতের কাছে যাব আমি একটু। চলেন, আমি এগিয়ে দিয়ে আসি। আর ফাজলামি করবো না ম্যাম। ম্যাম হচ্ছে বউ, থুকু কইতাম না, যাক। আশিকের সাথে জান্নাতুল সৈকতের কাছে যায়। জান্নাতুল এখনো জানে না সৈকত আশিকদের দোকানে কাজ করে। হুট করে জান্নাতুলের নাকফুলের কথাটা মনে হয়। আশিকের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আশিক। ইস, এইভাবে কেউ ডাকে নাকি? মনে হলো আমার বউ ডাকে। আশিক, কই গো তুমি? চুপ পাগল ছেলে একটা, তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? এটা তো সাধারণ নাকফুল না, ডায়মন্ডের নাকফুল। আমি তোমার শিক্ষক ছাড়া আর কেউই বা হই না, তাহলে এই নাকফুল দেওয়ার মানে কি? আমার টাকা বেশি হয়েছিল, তো কাউকে দেওয়ার মতো পাচ্ছিলাম না, তাই মন চাইছে আপনাকে দিয়ে দিচ্ছি। যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলে দিয়েন। তুমি রাগ দেখাচ্ছ কেন? অদ্ভুত ছেলে তো। তোমার সাথে ভালো ব্যবহার করাই আমার ভুল হয়েছে। এই নাও তোমার নাকফুল, তুমি পরো। জান্নাতুল নাকফুল খুলে আশিকের হাতে ধরিয়ে দেয়। আশিক আকস্মিক থ মেরে যায়। এটা কি হলো? চোখের পলকে জান্নাতুল কেটে পড়ে। আপু, তুই এখানে কি করিস? বাসায় মামি আসছে, সেজন্য তোর কাছে আসলাম। একসাথে বাসায় ফিরবো। আমি এখানে থাকলে কি কোনো সমস্যা হবে? আরে না, বাট তুমি বিয়ে করবে না বলে বাসা থেকে পালিয়ে আছো? তুমি সত্যি বাচ্চা মেয়ে নাকি? তোমাকে জোর করে বিয়ে দিতে পারবে না, অথচ বাসা থেকে পালিয়ে আসো। চুপ যা, হাসানো এখানে। ব্যাপার কি? আর তোর স্যার কে রে? এটা কার দোকান? একটু ছুটি দিলে ছুটি নে, তোকে সাথে নিয়ে ঘুরতাম একটু। সৈকত, যাও, আজকের মতো আর দোকানে থাকতে হবে না। আমি নয় থাকবো। আমার শিক্ষক যখন তোমাকে চায়, তাহলে শিক্ষকের কথা তো অমান্য করতে পারি না। পিছন থেকে আশিক কথাটা বলে ওঠে। জান্নাতুল বিরক্ত হয়। এই ছেলেটা সব জায়গায় কিভাবে আসে? সৈকত হেসে উঠে পড়ে। তার মন এখন ঝরঝরে। ইস, বড় বোনের সাথে ঘুরবে কতদিন পর। সৈকত দোকান থেকে উঠে আসে, জান্নাতুলের সাথে হাঁটতে লাগে। আশিকের কোথায় দোকান থেকে উঠে আসলি যে?
দোকানের মালিক কিছু বলবে না? আরে এটা তো আশিক ভাইদের দোকান, কিছু বলবে না। আর হাসান ভাইয়া তো আশিক ভাইয়ের বড় চাচার ছেলে। আশিকদের দোকানে তুই কাজ করিস? তোকে জবটা কে দিয়েছিল সত্যি করে বলতো? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোর এসব না ভাবলেও হবে, চল তো একটু পার্কে গিয়ে ঘুরি। জান্নাতুল আর কিছু বলে না। দুজন মিলে প্রায় 3 ঘন্টার মতো ঘোরাঘুরি করে। তারপর বাহির থেকে খাবার নিয়ে বাসায় চলে যায়। সবাই মিলে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এর মাঝে কেটে যায় 1 মাস। কাল থেকে অনার্স 3য় বর্ষের ফাইনাল এক্সাম। জান্নাতুলের দায়িত্ব পড়ছে তাদের ভার্সিটির পাশে একটা ভার্সিটি আছে, সেই ভার্সিটিতে। আর সেই ভার্সিটিতে তাদের স্টুডেন্টরাও থাকবে। তবে নিজ স্টুডেন্ট যে রুমে থাকবে সেই রুমে তাদের গার্ড হিসেবে রাখা হয় না। এই 1 মাস আশিক অবশ্য জান্নাতুলকে নতুন করে আর জ্বালায়নি। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল সে। এর মাঝে সানজিদ আর জান্নাতুলের একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। সকালে সৈকত ক্লাসে যাসনি? গেছিলাম, বাট 2টা ক্লাস করে চলে আসছি। আজ দোকানে একটু তাড়াতাড়ি যেতে হবে। হাসান ভাইয়ের পরীক্ষা যে 2টা থেকে, তাই আমাকে একটু আগেই যেতে বললো। আচ্ছা যা, আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। 1 ঘন্টা আগে জান্নাতুল ভার্সিটিতে যায়। তাদের ভার্সিটির বাংলা স্টুডেন্টরা কোন রুমে পড়েছে সেটা একটু চেক করতে যায়। কয়েকটা রুমে নিয়ে সবাইকে বসানো হয়েছে। জান্নাতুল আসতে যাবে তখন পিছন থেকে আশিক ডাক দেয়। পদ্মফুল। সবাই আশিকের দিকে তাকিয়ে দেখে। আশিক জিভে কামড় দিয়ে আবারও পুনরায় বলে, ম্যাম একটু এদিকে আসবেন? কি হয়েছে? কি সমস্যা? এক্সাম হলে কি শুরু করছো? ভালোভাবে এক্সাম দিবা, এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করবা না ভুলেও। আচ্ছা ম্যাম, আপনি মাস্ক পরবেন প্লিজ। আপনার দিকে সবাই তাকিয়ে আছে কেমন করে? আমি চাই না আমার ম্যামকে অন্য ছেলেরা এইভাবে দেখুক। পাঞ্জাবিতে তোমাকে সুন্দর লাগছে। তো আমিও একই কথা বলতে পারি। চুপচাপ ভালোভাবে এক্সাম দিবা। আর স্যার, এই ছেলেটার উপর একটু কড়া নজর দিবেন। এদিক ওদিক হলেই খাতা কেড়ে নিবেন। আশিক হা হয়ে যায়। জান্নাতুল যাওয়ার সময় রুমে থাকা শিক্ষককে কড়াভাবে কথাটা বলে যায়। আশিকের প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো। এমনি স্যাররা যে কড়া গার্ড দেয়, আজ আবার তার প্রাণপ্রিয় পদ্মফুল আরও কড়াভাবে বলে গেল। এক্সামের মাঝ দিয়ে কেটে যায় সময়। আজ লাস্ট এক্সাম ছিল। এই কয়টা এক্সামের জন্য সময় লাগছে 1 থেকে 1.5 মাস। ভুলবশত জান্নাতুল আজ আশিক যে রুমে আছে সেই রুমেই গার্ডে পড়েছে। আশিকের রুমে সে ছাড়া তাদের ভার্সিটির কোনো স্টুডেন্ট নাই। আজ একা পড়ছে সে। জান্নাতুল অফিসে জানায় সে এই রুমে গার্ড দিবে না, কিন্তু একজন স্টুডেন্ট সেই ভার্সিটির, সেই জন্য তারা বলে সমস্যা নাই। জান্নাতুল সবার দিকে তাকিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, এদিক ওদিক কি? চুপচাপ সবাই খাতা ঠিক করো। কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। আর এখন থেকেই এমন বেয়াদবি শুরু করছো? এক্সাম আমরাও একসময় দিয়ে আসছি, তখন তোমাদের মতো এত বেয়াদব ছিলাম না। সবাই চুপ হয়ে যায়। আশিক মনে মনে তার পদ্মফুলের সাথে কিছুক্ষণ ঝগড়া করে। এভাবে ঝাড়ি মেরে কথা বলার কি আছে? পদ্মফুল যেখানে, সে খাবে, আমি সুখী হব কিভাবে? আজ নিশ্চয়ই কপালে শনি আছে। এক্সাম আমার হবে না ভালো, বুঝতে তার সময় লাগলো না। এসব প্রশ্ন যে তৈরি করে তার সাথে এই পদ্মফুলের বিয়ে দেওয়া উচিত। প্রশ্ন যেমন ভেজাইলা, পদ্মফুল ঠিক তেমন। না না, ছি ছি, এসব কি বলি? পদ্মফুল তো শুধু আমার, আর কারো না। হুট করে আশিক তাকিয়ে দেখে তার খাতা নেই। মাথা তুলে দেখে জান্নাতুল হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আশিক ভয়ে ঢোক গেলে, তাহলে তার কি আর এক্সাম দেওয়া হবে না? ম্যাম, তোমাকে কতক্ষণ থেকে কিছু বলছি, কথা কানে যায় না? কি বিড়বিড় করছো এতক্ষণ থেকে? তোমার জন্য অন্যের এক্সাম দিতে সমস্যা হচ্ছে। ঠিকভাবে এক্সাম দিবা নাকি খাতা নিয়ে লাল কলমের দাগ ফেলবো? সরি ম্যাম, আর এমন হবে না। তাও আমার ফিউচার বইয়ের সম্মান নষ্ট করবেন না। আমার বউকে সবাই কথা শোনাবে আর বলবে, কি রে, শেষে তোর জামাই ফেল করা স্টুডেন্ট। এক্সাম হলেও ফাজলামি। আর একবার এমন দেখলে বের করে দিব রুম থেকে। এক্সাম প্রায় শেষের দিকে। জান্নাতুল একবার আশিকের দিকে তাকিয়ে দেখে ছেলেটা কিছু একটা নিয়ে গালে হাত দিয়ে ভাবতেছে। জান্নাতুল ধীর পায়ে আশিকের দিকে আসে, ধীর কণ্ঠে বলে, কোনো সমস্যা? বাট আপনি তো কথা বলতে বারণ করেছেন।
সেজন্য স্যারকে ডাকতে পারি নাই। আর আপনি এখান থেকে যান ম্যাম, অন্য স্যাররা ভাববে আমি আপনার থেকে শিখে নিচ্ছি। জান্নাতুল হালকা হেসে সেখান থেকে সরে আসে আর অন্য একজন টিচারকে দিয়ে পাঠায়। আশিক প্রশ্নটা বুঝে নিয়ে লিখতে শুরু করে। আশিক গাড়ির জন্য ওয়েট করছিল। তখন জান্নাতুল তাকে উদ্দেশ্য করে বলে। আশিক হালকা হাসে। তার থেকে নিস্তার পাওয়া কি এতই সহজ? জান্নাতুল হা হয়ে যায় আর অবাক কণ্ঠে বলে। জান্নাতুল নিজে না বলে চিল্লিয়ে ওঠে, এটা কখনো হতে পারে না। আশিক জান্নাতুলের সব কথা শুনতে পায়। সে হাসতে থাকে।